প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই বর্তমান বৈশ্বিক মহামারীর সময়ে আমরা যেন পড়ালেখা থেকে বিচ্যুত না হই, আমরা যেন লেখার মধ্যেই থাকতে পারি, সেই জন্য আমাদেরকে সবসময় বেশি বেশি স্টাডি করতে হবে। তোমরা যাতে পড়তে গিয়ে সামান্যটুকু উপকৃত হও, সেই জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তোমরা যেন ভিডিওটা দেখো এবং সেখান থেকে কিছু অর্জন করতে পারো। আজকে আমি তোমাদেরকে আলিম প্রথম বর্ষের দ্বিতীয় অধ্যায়, রসায়নের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের আমি দ্রাব্যতা অংশ থেকে তোমাদেরকে একটু হলেও সহযোগিতা করার চেষ্টা করব। দেখো, আজকের টপিক হচ্ছে দ্রাব্যতা। খুব সুন্দর একটা টপিকস দ্রাব্যতা। এখান থেকে মোটামুটি বলা যায় একসেট প্রশ্ন আসে। সেহেতু আমরা এখান থেকে যদি একসেট প্রশ্ন কমন পেতে পারি, তাহলে ছোট্ট একটা টপিকস দ্রাব্যতা গুণফল, এগুলোকে যদি আমি 2 থেকে 3টা ভিডিও ফলো করি, আশা করি তোমরা এখান থেকে কিছু না কিছু হলেও উপকৃত হবে এবং এখান থেকে তোমরা একসেট অ্যান্সার করতে পারবা। তাহলে চলো আমরা দ্রাব্যতা সম্বন্ধে তথ্যটা নিই। দ্রাব্যতা টপিক্সের ক্ষেত্রে আমরা দেখব ছোট্ট, সেটা হচ্ছে S = 100 m m-m, অর্থাৎ যত গ্রাম দ্রব্য 100 গ্রাম দ্রব্যকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সেই পরিমাণ পদার্থটাকে বা সেই দ্রবণটাকে সাধারণত বলা হচ্ছে দ্রাব্যতা। অর্থাৎ 100 গ্রাম দ্রব্যকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ পদার্থ লাগবে আর কি, সেটা হচ্ছে দ্রাব্যতা। এখানে S = হচ্ছে দ্রাব্যতা, M = হচ্ছে দ্রব্য, বড় M = হচ্ছে দ্রবণ, M = হচ্ছে দ্রাবক। তাহলে এখানে আমরা 4টা অংশ দেখতেছি, একটা দ্রাব্যতা, দ্রবণ আর হচ্ছে দ্রাবক। এইটুকু মান বসাই আমরা এখানে সাধারণত কিছু ক্যালকুলেশন করতে পারি, যে একটা পদার্থের দ্রাব্যতা কত সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। আমি আজকে ক্যালকুলেশন যাব না, আমি শুধু প্রতিপাদনগুলো আজকে তোমাদেরকে দেখাবো, প্রয়োগ অবশ্যই আর একদিন অন্য কোনো ভিডিওতে দেখাবো। এই দ্রাব্যতার ক্ষেত্রে সাধারণত নিয়ামক আছে 4টি। দ্রাব্যতার নিয়ামক 4টি। দেখি আমরা এখানে দ্রাব্যতার নিয়ামক হচ্ছে 4টি। এই দ্রাব্যতার নিয়ামক 4টি। এটার 1 নম্বরটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। এই সম্বন্ধে কিছু একটু অল্প একটু কথা বলি। দ্রাবকের প্রকৃতি কেমন সেটা দেখতে হবে। সব পদার্থ সব পদার্থের সঙ্গে মিশ্রিত হয় না, মানে সব দ্রাবকই সব দ্রাবকের ভিতরে, দ্রবের ভিতরে দ্রবীভূত হয় না। যেমন তেল আর পানি কখনো মিশবে না। আমরা যদি পানির ভিতরে তেল দিয়ে অথবা তেলের ভিতরে পানি দিয়ে সারাদিন যদি ঝাঁকাঝাঁকি করে পরস্পর সঙ্গে মিশ্রিত করতে পারবো না। তার মানে সমান ধর্ম বিশিষ্ট হতে হবে। এই জন্য লাইক ডিজলভ লাইক কথাটা বলা হয়েছে, যে দ্রাবকের প্রকৃতি যেমন দ্রবের প্রকৃতিও তেমন হতে হবে, তাহলে পরস্পরের সঙ্গে মিশ্রিত হতে হবে। এটা একটু মূলত সাধারণত জানলেই হচ্ছে যে একই ধরনের হতে, পোলার হলে পোলার হবে, অপোলার হলে অপোলার হবে। দ্রাবক যদি অপোলার হয়, দ্রব অপোলার হতে হবে, এবং দ্রাবক যদি পোলার হয়, দ্রব পোলার হতে হবে। মানে পোলার হলে হতে হবে, অপোলার হলে অপোলার হতে হবে। 2 নাম্বার, দ্রবের প্রকৃতি। আমরা জানি দ্রাবক যদি অপোলার হয় তাহলে দ্রব্যটা হতে হবে সেই ধরনের। এই জন্য এখানে 2টাই আলোচনা করা হয়েছে, দ্রাবকের প্রকৃতি এবং দ্রব্যের প্রকৃতি, 2টা একই হতে হবে। যদি একই ক্যাটাগরির হয় তাহলে দ্রবীভূত হবে, আর যদি না হয় তাহলে সেখানে দ্রবীভূত হবে না। 3 নম্বর হচ্ছে চাপের প্রভাব। কঠিন পদার্থের উপর যেহেতু চাপ দিয়ে কোনো লাভ নাই, তরল পদার্থের উপরে চাপ দিয়ে লাভ নেই, তাহলে আমরা বলতে পারি কার উপরে আছে? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আছে। তাহলে গ্যাসীয় পদার্থের উপরে আমরা চাপ প্রয়োগ করে সাধারণত এর দ্রাব্যতা মূলত বাড়াইতে পারি এবং দ্রবীভূত হতে পারে। যেমন আমরা কার্বন ডাইঅক্সাইড জানি গ্যাস, এই গ্যাসকে যদি আমরা পানির সঙ্গে মূলত চাপ প্রয়োগ করে যদি দ্রবীভূত করতে চাই,
তাহলে আমরা দ্রবীভূত করতে পারি, সেটা হচ্ছে H2CO3। কার্বনিক অ্যাসিড হয়, আমরা জানি 7 আপ কার্বন ডাইঅক্সাইডকে প্রচণ্ড চাপে পানিতে দ্রবীভূত করে কার্বনিক অ্যাসিড তৈরি করা হচ্ছে। তার মানে চাপ প্রয়োগকে দ্রব্যের দ্রাব্যতা বাড়ে, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। তাহলে আমরা দেখি তাপমাত্রার প্রভাব। তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বাড়বে, এটা স্বাভাবিক একটা বিষয়। কোনো পদার্থ যদি স্বাভাবিকভাবে পানিতে দেওয়ার পরে দ্রবীভূত না হয়, তাহলে আমরা যদি সেটাকে উত্তপ্ত করি তাহলে দেখবো আস্তে আস্তে সেটা গলে যাচ্ছে, অর্থাৎ সেটা দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এখানে দ্রাব্যতার নিয়ামক এই 4টা অংশের উপর, মানে প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে আমরা একটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি, অবশ্যই দেখব দ্রাবক কী ধরনের, দ্রবের প্রকৃতি, অবশ্যই দ্রব্য এবং দ্রাবক একই ধরনের হতে হবে, তাহলে মূলত দ্রবীভূত হবে। চাপের প্রভাব আছে, অবশ্যই চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থগুলো শুধুমাত্র দ্রবীভূত হয়। আর তাপমাত্রার ক্ষেত্রে যে কোনো পদার্থের তাপমাত্রার ক্ষেত্রে সাধারণত এটা হতে পারে, ব্যতিক্রম কিছু আছে সেই নিয়ে আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না। তাহলে এখানে আমরা দেখব শুধুমাত্র এই 4টা অংশ যদি আমরা একটু যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এখান থেকে সাধারণত দ্রাব্যতা থেকে কোনো প্রশ্ন আসলে সাধারণত আমরা দিতে পারবো। এরপরে তোমাদেরকে আমি দেখাবো যেটা, সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতার নিয়ামক সাধারণত এখানে গেল দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা অবশ্যই নির্দিষ্ট হতে হবে, আংশিক দ্রবণীয় পদার্থগুলো পানিতে দ্রবীভূত হয়ে বা আয়নিত হয়ে যে আয়ন তৈরি করে তাদের সর্বোচ্চ ঘনমাত্রার গুণফলের সর্বোচ্চ মানকে সাধারণত বলা হচ্ছে দ্রাব্যতা গুণফল। তো এইখানে আমরা সেটা দেখি যে দ্রাব্যতা গুণফলকে আমরা সাধারণত KSP দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে বলা হচ্ছে যে একটা পদার্থ পানি দ্রবীভূত হয়ে যে আয়নগুলো তৈরি করবে তার সর্বোচ্চ মানের গুণফলকে বলা হচ্ছে দ্রাব্যতা গুণফল। সেহেতু এইটাকে আমরা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন সাধারণত মান ইকুয়েশন করতে পারি। তোমরা জানো যে আমাদের সিলেবাসে শুধুমাত্র 3 ক্যাটাগরির প্রশ্নই সাধারণত বিগত সালগুলোতে আমরা দেখছি আসছে। তাহলে তোমরাও যদি এই 3 ক্যাটাগরি আমি তোমাদেরকে দেখাচ্ছি, 3 ক্যাটাগরি তোমরা যদি পড়ো তাহলে আশা করি এর ভেতর থেকে তোমরা কমন পাবে। যেমন দেখো 1 নম্বর ক্যাটাগরি আমি ধরছি, সেটা হচ্ছে AB ক্যাটাগরি। তাহলে AB ক্যাটাগরি, এটাকে আমি 1:1ও বলি, যে একটা অ্যানায়ন আর একটা হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে সাধারণত দ্রাব্যতার সমীকরণটা বা দ্রাব্যতা গুণফলের সমীকরণটা কেমন হয় সেটা আমরা এখানে প্রতিপাদন করে দেখব। 3টা দেখব, একটা AB, একটা AB2, একটা AB3। আশা করি এর বাইরে সাধারণত তোমাদের প্রয়োজন হবে না। সিস্টেম প্রথমে এই ধরনের লবণ কি কি হতে পারে? পটাশিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম সালফেট, জিঙ্ক কার্বনেট, এই ধরনের অসংখ্য লবণ আছে। একটা অ্যানায়ন আর একটা ক্যাটায়ন, সেক্ষেত্রে সাধারণত 1:1 বলা যায়, অথবা AB লবণের ক্ষেত্রে সাধারণত সমীকরণটা এটা আমরা দেখাইতে পারি। আমি এখানে তোমাদেরকে সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা কিভাবে করা যায় বা দ্রাব্যতা গুণফল কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। দ্রাব্যতা গুণফলটা দেখি, তারপর দ্রাব্যতা দেব। তাহলে সিলভার ক্লোরাইড একটা স্বল্প দ্রবণীয় লবণ, সিলভার প্লাস ক্লোরিন মাইনাস। এখানে সিলভার প্লাস এর দ্রাব্যতা সমান সমান হচ্ছে S, আর ক্লোরিন মাইনাসের দ্রাব্যতা সমান সমান হচ্ছে S। তাহলে KSP সমান সমান হচ্ছে সিলভার প্লাস আর ক্লোরিন মাইনাস, মান সিলভারের ক্ষেত্রে S, ক্লোরিনের ক্ষেত্রে S। তাহলে SS এটা হচ্ছে KSP, তাহলে KSP সমান সমান হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে দ্রাব্যতার সমীকরণ, আমরা বলতে পারি দ্রাব্যতা গুণফল KSP। আর এটাকে যদি আমরা উল্টাই নেই তাহলে S সমান সমান √KSP। তাহলে যে কোনো একটা মান আমরা জানলে আমরা সেখানে সাধারণত বের করতে পারি। আমার যদি দ্রাব্যতার মান জানা থাকে তাহলে দ্রাব্যতা গুণফল বের করতে পারি, আর আমাদের যদি দ্রাব্যতা গুণফল জানা থাকে সেখান থেকে আমরা দ্রাব্যতাও বের করতে পারি। এই ধরনের মান সাধারণত আছে, এটা AB লবণের ক্ষেত্রে। প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমি এখানে সিলভার ক্লোরাইড না নিয়ে যদি আমি ক্যালসিয়াম সালফেট নিতাম
তাহলে এখানে তো ক্যালসিয়াম ভাঙে গিয়ে ক্যালসিয়াম 2+ আর সালফেট 2- হতো। সেম ক্যাটাগরিতে সাধারণত এটা হয়, এটাকে বলা হচ্ছে AB ক্যাটাগরি। এবারে আমি তোমাদেরকে AB2 ক্যাটাগরি দেখাবো। 2 নম্বরে AB2 লবণের জন্য। চলো AB2 লবণ কি হতে পারে? ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে ফেরাস হাইড্রোক্সাইড, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, অর্থাৎ যাদের অ্যানায়ন একটি ক্যাটায়ন 2টি, এটাকে বলা হচ্ছে AB ক্যাটাগরি, অথবা ক্যাটায়ন 2টি অ্যানায়ন একটি, এই ধরনের ক্ষেত্রেও সাধারণত এটা হতে পারে। আমি তোমাদেরকে এখানে একটা ক্যালসিয়াম ক্লোরাইডটা দেখাই। ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা গুণফল নির্ণয় কিভাবে করি সেটা সমীকরণ। তো ক্যালসিয়াম ক্লোরাইড ভাঙলে ক্যালসিয়াম 2+ আর ক্লোরিন মাইনাস এটা হয়। এখানে মান ধরে নিতে হবে, ধরি ক্যালসিয়াম 2+ এর দ্রাব্যতা সমান আছে S, আর ক্লোরিন মাইনাস দ্রাব্যতা আছে 2S, কারণ ক্লোরিন এখানে আছে 2টা। বন্ধুরা লক্ষ্য করবা, এখানে ক্লোরিন ছিল একটা, এই জন্য এসের মান একটা হয়েছে, আর ক্লোরিন আছে 2টা এখানে, এই জন্য 2S। তাহলে আমরা এখানে দেখতেছি যে যেহেতু আয়নগুলো যতখানি উৎপন্ন হবে তার সর্বোচ্চ মান বলা হয়েছে, তাহলে এখানে KSP সমান হচ্ছে ক্যালসিয়াম 2+ ক্লোরিন মাইনাস। স্কোয়ার, এর জন্য হচ্ছে S, এর জন্য 2S, তার উপরে হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা দেখেন S=4 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 4S³ KSP সমান 4S³। এটাকে আমরা সাধারণত ধরতেছি যে এটা যদি S সমান ধরি আমরা, তাহলে √3 KSP/4। তাহলে এখানে দেখতেছি আমরা 1:1 এর ক্ষেত্রে এটা KSP যদি হয় তাহলে এটা দ্রাব্যতা গুণফল, আর দ্রাব্যতা হলে এটা। আর এখানের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল হলে হবে এটা, আর সেখানে যদি আমার দ্রাব্যতা গুণফল জানা থাকে তাহলে আমরা এই সমীকরণে মান বসালে আমরা সাধারণত দ্রাব্যতা বের করতে পারবো। এটা হচ্ছে AB2 লবণের ক্ষেত্রে, আর এটা হচ্ছে AB লবণের ক্ষেত্রে। এরপরে আমরা যাব তৃতীয়, যেটা আমি তোমাদেরকে বলছি যে 3টা আজকে দেখাবো। এই আশা করি এই 3টা থেকেই মূলত তোমরা যদি স্টাডি করো এই ক্যাটাগরির মূলত যে কোনো লবণের শেষ নাই। দেখো এই জাতীয় শত শত লবণ আছে, সেক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পাবো সেটা হচ্ছে যে অনেক আছে। তাহলে আমরা দেখব যে কি করে সাধারণত দেখতে পারি যে এই ফাংশনের ভিতর থাকলেই সাধারণত হবে। তাহলে আমরা দেখতেছি AB3 ক্যাটাগরির লবণের জন্য। তাহলে এখানে দেখি AB কারা কারা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে ফেরিক ক্লোরাইড, তারপরে ফেরিক হাইড্রোক্সাইড, ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম ক্লোরাইড ইত্যাদি। অর্থাৎ ক্যাটায়ন হচ্ছে থাকবে একটা, আর অ্যানায়ন থাকবে হচ্ছে 3টা। এই ক্ষেত্রে সাধারণত কী হয়, এটাকে বলা হচ্ছে AB3 ক্যাটাগরি লবণের জন্য। তাহলে AB3 ক্যাটাগরি লবণের জন্য যদি এটা হয়, তাহলে আমরা যে কোনো একটা এখানে দেখি, হাইড্রোক্সাইডটা দেখি, FeOH3 লবণের জন্য। তাহলে AB3 লবণের জন্য যদি হয়, তাহলে আমরা এখানে দেখতেছি কিভাবে এটা FeOH3 প্লাস 3OH মাইনাস। এখানে আমরা মান যদি ধরে নিই, ধরি Fe3 প্লাস, এর দ্রাব্যতা বলতে আমরা ঘনমাত্রা সাধারণত বুঝি, একই জিনিসই এখানে ধরা হচ্ছে। আর OH মাইনাস যেহেতু আছে 3টা, এই জন্য এটার মান হচ্ছে 3S। এখন আমরা KSP সমান যদি ধরি, Fe3
3 প্লাস আর OH মাইনাস, এটা হচ্ছে কিউব। এখানে আয়রন 3 প্লাস আছে, এটা হচ্ছে ধরে মান S ইন্টু 3S ইন্টু হচ্ছে কিউব, তাহলে এখানে হচ্ছে এটা, তাহলে S ইন্টু 27S কিউব। তাহলে আমরা এখানে 3 3 3 নং 27 S কিউব ধরেছি, মান যদি হয় তাহলে 27S4। তাহলে এখানে আমরা দেখতেছি যে KSP, ঠিক আছে, এটা যদি আমি ধরি তাহলে এটা দ্রাব্যতা জানা না থাকলে আমরা দ্রাব্যতা গুণফল বের করতে পারি, আর এটাকে যদি আমরা শর্টকাট করে দেই তাহলে 4 KSP বাই 27 এটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখলা যদি আমি তোমাদেরকে বলি এইরকম কিন্তু ক্যাটায়ন একটা, অ্যানায়ন 3টা, এরকম অনেক সাধারণত লবণ আছে, ক্যাটায়ন একটা, অ্যানায়ন 2টা, এরকম অনেক লবণ আছে, ক্যাটায়ন একটা, অ্যানায়ন একটা, এই ধরনের অনেক লবণ আছে। যে কোনো লবণ তোমাদেরকে দেখ না কেন, যদি সঠিক প্রসেস মেনটেন করো দ্রাব্যতা গুণফলের সমীকরণগুলো প্রতিপাদন করে বের করার জন্য, তাহলে আমরা সহজেই এখান থেকে সাধারণত পারবো। এবং আমরা যদি চেষ্টা করি, বাড়িতে যদি ট্রাই করি, তাহলে আমরা সহজেই এই সাধারণত যদি কোনো প্রশ্ন আসে দ্রাব্যতা থেকে, এগুলো সলভ করতে পারবো। এবং তোমরা বাড়িতে বেশি বেশি স্টাডি করবে এবং বাড়িতে থেকে তোমাদের লেখাপড়ার প্রতি আরও যত্নশীল হবে। এই বলে আমি আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। সকলকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।